এই গেরিলা মুভির পরিচালকের নাম কি? নাসিরউদ্দিন ইউসুফ। হ্যাঁ, গেরিলা মুভির পরিচালক। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান, এটা তো পারবা, বলো তো কোনটা? মহাস্থানগড়। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিল? এটা প্রশ্ন আসবে না। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো তো? বা এই আস্তে কথা বলো, জাতিসংঘ সম্বন্ধে কার কি ধারণা আছে বলতে পারবো আমরা? বলো তো। এটা লেখে না ইউএন। হ্যাঁ, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের কত? 1945 সালে। কথা হলো না রে, 1945 সালের 24 অক্টোবর। এবার ঘটনা হয়েছে কি, কয়টা দেশ বলো তো? প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা দেশ? 51টা দেশ। এখন ঘটনা হয়েছে কি, 50টা দেশ ছিল, একটা দেশের জন্য ওয়েট করছিল। কোন দেশটা জানো? বলো তো। ওয়েট করতেছিল একটা দেশের জন্য, বুঝে তো আসবে তারপরে সই করা হবে। কে সে দেশটা? পোল্যান্ড। কথাটা বুঝতে পারছো? পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত ছিল। কোন চুক্তি, আন্তর্জাতিক চুক্তি হতে 50টা দেশের সমর্থন লাগে, কিন্তু সেটা 51 হলে সবচেয়ে স্ট্রং হয়। ওই জন্য একটা দেশের দরকার আমার। পোল্যান্ডকে ফোন দিচ্ছে, পোল্যান্ড বলছে এই আমি ব্যস্ত আছি। কার সাথে যুদ্ধ করতেছে বলো তো? জার্মানি টার্মানি সব যুদ্ধ চলতেছে, পোল্যান্ড যুদ্ধ নিয়ে ব্যস্ত, ওই জন্য আসতে পারতেছে না। এখন এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আছে না, নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি দেশ বলতে পারবা? 15টা দেশ। 5টা স্থায়ী সদস্য আর 10টা অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য কত বছরের জন্য নিয়োগ দেওয়া হয়? 2 বছরের জন্য। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কয়দিন বলতে পারবা? 30 দিন, 1 মাস। কথাটা বুঝতে পারছো? এই প্রশ্নগুলো কিন্তু খুব স্পেসিফিক প্রশ্ন। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি? 193টি, তাই না? সর্বশেষ সদস্য দেশ কয়টি? হ্যাঁ, দক্ষিণ সুদান। কত সালে? 2011 সালে। মনে থাকবে এগুলো। এই জাতিসংঘ সম্বন্ধে ধারণা, মৌলিক ধারণাগুলো তোমাকে নিতে হবে। তাহলে জাতিসংঘ কোথায় সদর দপ্তর? নিউ ইয়র্কে। এবার জাতিসংঘের আরেকটা কিন্তু সদর দপ্তর আছে, ইউরোপ কেন্দ্রিক একটা সদর দপ্তর আছে, ওইটা হলো জেনেভায়। এখন ওইটা কিসের জন্য আছে জানো তো? ওই ইউরোপের দেশগুলো বারে বারে লন্ডন যাওয়ার ঝামেলা, আর ওরা তো সবসময় ফ্যাসাদ দিয়ে বেশি, সেজন্য ওরা লন্ডনে ওই জেনেভায় বসে। এবার আরেকটা বিষয় দেখো, এই প্রশ্নটা দিয়েছে, তারপরে ইউনেস্কো ঘোষিত বিশ্ব। শোনো, ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের ঐতিহ্য কেন্দ্র আছে কয়টা জানো? 3টা। এখন তার ভেতরে 60 গম্বুজ মসজিদ আছে, তার পাহাড়পুর আছে, আর একটা কি আছে? সুন্দরবন। তারপর মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? গেরিলা, তাই না? জহির রায়ের স্টপ জেনোসাইড, মুর্শেদুল আলমের আগামী ও শরৎ 71, আলমগীর কবিরের ধীরে বহ মেঘনা। এটা কিন্তু খুব আসে পরীক্ষা, ধীরে বহ মেঘনা, আলমগীর কবির। আর আছে খান আতাউর রহমানের কি বলতো, আবার তোরা মানুষ হ। এবার আরেকটা প্রশ্ন আছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি বলতে পারবে কেউ? ওরা 11 জন। তাহলে মুক্তিযুদ্ধ প্রথম চলচ্চিত্র ওরা 11 জন। তারপরে আরেকটা দিবা প্রশ্ন, আরেকটা আছে, কোন আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করে? এখানে প্রশ্নের অ্যান্সার ছিল বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, আল জাজিরা। এটা এই মিয়া, আল জাজিরা তখন প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, সেই সময় বিবিসির সাংবাদিক আমাদের বাংলাদেশকে অনেক সহযোগিতা করছে। কথাটা বুঝতে পারছো? এখন তোমাকে ভাবতে হবে সংবাদ মাধ্যম কিরকম ভূমিকা পালন করতে পারে বলতো? খবর দিয়ে আন্তর্জাতিক বিশ্বকে তো জানাতে হবে এখানে যুদ্ধ চলছে, গাজার যে জেনোসাইডটা চলছে, এগুলো আমরা কি সবাই প্রচার করতেছি না? বিভিন্ন ভাবে প্রচার করলে হয় কি, জনমত তৈরি হয়। জনমত যখন হয় সেই দেশ তখন প্রেশার অনুভব করে। কথাটা বুঝতে পারছো? পাকিস্তানকে আন্তর্জাতিক প্রেশার দেওয়ার জন্য এই সংবাদ মাধ্যমে বিশাল ভূমিকা ছিল। কারা এই ভূমিকাটা পালন করছে বেশি জানো? বাইরের দেশ থেকে অনেক ধরনের সহযোগিতা সেই সময় করেছিল। কারা? বাঙালিরাই করেছিল। যেমন একটা কনসার্ট হয় না, কনসার্ট ফর বাংলাদেশ। হ্যাঁ, এটা কোথায় হয়েছিল বলতো? নিউ ইয়র্কের হার্টসডে। এই কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিল কে বলতো? জর্জ হ্যারিসন। তারপর জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক এটা বলতে পারবে কেউ? ব্রিটেনের নাগরিক। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, ওই কনসার্টের পরিচালক কে ছিল? রবি শঙ্কর, ওস্তাদ রবি শঙ্কর। উনি কিন্তু এই আয়োজনটা করেছিল।
ওই আয়োজনটা করার কারণ কি, বিশ্বব্যাপী জনমত তৈরি করা হবে একদিক দিয়ে, আর যে অর্থ তুলে কাদের দেবে, প্রায় 1 কোটি তখন বাঙালির সংখ্যা ছিল তখন 7 কোটি, প্রায় 1 কোটির অধিক বাঙালি তখন কোথায় আশ্রয় নিয়েছিল, ভারতে আশ্রয় নিয়েছিল। তো তাদের খাবার পড়া, তো ভারতও সেই সময় গরিব দেশ ছিল, এরকম না যে ভারত বিশাল আধুনিক দেশ ছিল তা তো না, তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। যেমন আমেরিকা সেই সময় দুইমুখী একটা ভূমিকা পালন করছে, ও বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করেছে, আবার ওই 1 কোটি লোকের জন্য খাবারও পাঠাইছে। কথা বুঝতে পারছো? সবসময় আমেরিকা এই কাজটাই করে, তার পলিসি হলো দুইমুখী, তোমার কষ্ট দিয়ে তোমার দেশের জনগণকে হত্যা করাবে, আবার আরেক জনকে দিয়ে শান্তির বার্তা পাঠাবে। ওই যে বললাম না, ব্রিটেনের শান্তির প্রতীক কি, তরবারি আর গোলাপ, দুইটাই দেয় একসাথে, বুঝছো? পেটে তরবারি আর হাতে তোমার ধরে দেবে কি, একটা লাল গোলাপ। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হলো নাট্যোপন্যাস, সরি নাট্যকাব্য বলি যেটাকে আমরা, কিন্তু অনেকভাবে এটাকে বলা হয় নাটকই বলা হয়, এটাকে স্বাধীনতা বিষয়ক। তারপর আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, কি যে 193টি দেশ জাতিসংঘের, আর 51টি প্রথমে যখন তৈরি হয়েছিল তখন 51টি সদস্য বানাইছিল। এবার আরেকটা প্রশ্ন শোনো, আরেকটা প্রশ্ন হলো কি, তাজমহলের নাম শোনো না এরকম কেউ আছো? কারণ তোমরা সবাই চাও তোমাদের জন্য কেউ একটা তাজমহল তৈরি করো, সেই জন্য তোমাদের করতে হবে প্রথমে হত্যা করতে হবে, হত্যা করার তারপর তো তাজমহল বানাইতে হবে, তাই না? তাজমহল বানাইছিল কে? সম্রাট শাহজাহান। তাকে কি বলা হয় জানো? সন অফ বিল্ডার্স। কথা বুঝতে পারছো? সে অনেক কিছু বানাইছে, বড় বড় বিখ্যাত জিনিস। এখন এই তাজমহলের একটা বিষয়, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত বলতে পারবা? এই যে তোমাদের ভালোবাসার স্তরটা এইটুকু, তাজমহল বানা কিন্তু একটা নদীর ধারে, সেটা কোন নদী? এই প্রশ্নটা কিন্তু খুবই কঠিন একটা প্রশ্ন না, সহজ প্রশ্ন। তাজমহল বানানো হয়েছিল যমুনা নদীর ধারে। কোথায় বলতো তাজমহল? দিল্লিতে। দিল্লি কি ভারতের রাজধানী না? এই দিল্লিতে কত সালে ভারতের রাজধানী ছিল দিল্লি বলতে পারবা? 1911 সালের দিকে। তার আগে ভারতের রাজধানী ছিল, ভারতবর্ষের রাজধানী ছিল কি? তো তার আগে 11 সালে কি ছিল? ভারতবর্ষ। রাজধানী কি ছিল জানো? এই কলকাতা। কথাটা বুঝতে পারছো? এই কলকাতা থেকে পুরো ভারতবর্ষ নিয়ন্ত্রণ করা হতো 1911 সাল পর্যন্ত। তারপরে কোথায় গেছে? দিল্লিতে গেছে। এবার আর একটা প্রশ্ন আসবে, সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ। এটাকে বলা হয় কি? জাতীয় পতাকা দিবস বলে। এবার আর একটা হলো পদ্মা সেতুর দৈর্ঘ্য, এটাও তো আসছে। এবার প্রশ্ন আছে, বাংলাদেশ সবচেয়ে দক্ষিণের জেলা, বাংলাদেশ স্বীকৃতি দানকারী দেশ, বাংলাদেশের প্রথম নারী স্পিকার, জাদুঘর, এই যে বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর, তাই না? কত সাল থেকে প্রবর্তন করা হয় তোমরা কেউ বলতে পারলাম না। এটা হলো 1583 সালটাকে চালু করা হয়। এটা কোন সালের সাথে মিলাই বলতো? হিজরি সালের সাথে মিলাই। হিজরি সাল আছে না, হিজরি সালের সাথে মিলাইছে আরবি সালের সাথে, কারণ ওরা তো ওরা মুসলিম কালচারে বিশ্বাস করতো। এখন বাংলা সালকে হিজরি সালের সাথে মিলাইছে, মিলাই কত সাল হিসাবে গণনা করে জানো? আকবর যেদিন সিংহাসন আহরণ করে সেটা হলো 1556 সাল থেকে। তাহলে গণনা করা হয় কত সাল থেকে? 1556 সাল থেকে। 1556 সাল থেকে বাংলা সাল গণনা করা হয়। কথাটা বুঝতে পারছো? ওই জন্য 1400 কত এবার 32। এইটা হলো হিসাব। মানে আমি রাজা, তাহলে যদি বাংলা একটা নতুন সাল চালু করতে হয় তাহলে আমি কত সাল থেকে চালাবো বলতো? তাহলে আমার যেদিন জন্ম তারিখ সেদিন থেকে চালাবো না। এই যে বলি না যীশু খ্রিস্টের জন্মসাল থেকে কি গণনা করা হয়? খ্রিস্টাব্দ গণনা করা হয়। এবার খ্রিস্টপূর্বাব্দ কিভাবে গণনা করা হয়? যীশু খ্রিস্টের ওইখান থেকে মাইনাস হয়, কিন্তু কথাটা বুঝতে পারছো? ওইখান থেকে মাইনাস